তো আজকে আপনাদের একটা ভালো টপিক নিয়ে আসা না মাইক ডিপেন্ড আছে বায়োগ্যাস বায়োগ্যাসের বায়োগ্যাস কীভাবে তৈরি করবে বায়োগ্যাস বেসিক্যালি বর্জ্য ব্যবস্থাপনা এটা আলোচনা। এই বায়োগ্যাসটা মূলত প্রধান বায়োগ্যাসের যে আমরা প্রোডাক্টটা দিই মানে বায়োগ্যাস থেকে উৎপন্ন এটা হলো গবাদি পশু, অন্যান্য বর্জ্যও আছে। আমি কৃষি বর্জ্য তো এই ব্যাপারে একটা ভালো আমরা আশা কর্তৃপক্ষের আমাদেরকে এই আলোচনা আনার জন্য। তো আমি ডাক্তার জ্যোতির্ময় যারা পরিষদ কর্মকর্তা চাঁদপুর চিনেন কিনা জানি না, আমাদের ডাক্তার আছে আমাদের চিনে। আর এখানে 1 বছর 2 মাস হয়েছে। আমি ফরিদগঞ্জে 6 বছর চাকরি করছি, আমি 3 বছর চাকরি করছি। আমার বাড়ি ফরিদপুর জেলা, আমার চাকরি 3 বছর আছে। আমি ফরিদগঞ্জ থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে চাকরি এগুলো আমার ট্রান্সফার হয়ে করতে পারি, কিন্তু চাকরি আছে 3 বছর, জাস্ট 3 বছর। 2027 সালে ডিসেম্বর মাসে 2027 সালে ডিসেম্বর মাসে চলে গেল। তো আজকের টপিক যেটা আমাকে দিয়েছে খামার ব্যবস্থাপনা। তো লাইভস্টক ফ্যামিলিতে যারা থাকে তারা সব কিছু মোরলের চান, খামার কীভাবে ব্যবস্থাপনা করতে হবে, কীভাবে বাঁচতে হবে, হবে, সব কিছুই তাদের ভালো আছে। কিন্তু আমাদের খামার ব্যবস্থাপনার উন্নত করা যায় কীভাবে, এটা যত প্রশিক্ষণ না নেবেন আপনি এটা আপডেট করতে দিলে পাবেন। এখন আপনি আমি তো জানি গরু তো পালি, লাভজনকভাবে পালি, কিন্তু আমার আর কিসের থেকে, কিন্তু এই খামার ব্যবস্থাপনা একটা উত্তম চর্চা আপনাদের আছে। উত্তম চর্চা করলে আপনি লাভজনকভাবে খামারটা হবে, তাইলে হয়তো লাভ হবে, কম লাভ হবে। কারণ এখনকার দিনে গবাদি পশু লাভজনক করা খুবই কঠিন হয়েছে। আগের দিনে সেই দিন নাই। এখন আমরা দিন দিন আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের ল্যান্ড নাই, আমাদের কাছাকাছির অভাব, যেটা এখানে অঞ্চলে আমাদের যে গবাদি পশু মেইন খাদ্য কৃষি, এটার দাম বাড়তি। এটা এখন এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। এই চ্যালেঞ্জ অনেকে ওভারকাম করতে পারে, অনেকে আর পারলাম না সব বস। তারপরে কি বলেন, খামার থেকে যে প্রোডাক্টগুলো বাইর করেন, বিশেষ করে দুধ বিক্রি করার আপনি স্থান পান না, দুধের ন্যায্য দাম পান না। অনেক সময় মাংস আপনি অনেক কোরবানির জন্য গরু উৎপাদন করছেন, গরুগুলো বিক্রি করতে পারবেন। এসব বিভিন্ন সমস্যায় করতে হয়, যাতে আপনার এটা লাভজনকভাবে ব্যবসা করেন। একটা ব্যবসা লাভজনকভাবে না করতে পারলে ব্যবসা পরিকল্পনা আপনার এখন এই খামার ব্যবস্থাপনা আপনি জানতে হবে যে খামার ব্যবস্থাপনা, প্রতিটা খামার ব্যবস্থাপনার কিছু আপনার মৌলিক চাহিদা আছে, মৌলিক আপনার একটা শর্ত থাকবে, তারপরে আপনি বিজনেস পরিকল্পনা থাকবে। আপনি এই শর্ত পূরণ করছেন, খামার করছেন, এই খামার থেকে কি প্রোডাক্ট দিয়ে কি বিজনেস করবেন, এটাও একটা পরিকল্পনা থাকবে। আপনি খামার করছেন, পরিকল্পনা, খামার করছেন, আগে প্রশিক্ষণ নেন, একটু আলাপ করেন না। হ্যাঁ, আপনি আসলেন রেজিস্ট্রেশন করার জন্য, আপনি লোন নিলেন, টাকা নিলেন, আমাদের কাছে আসেন, খামার রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করলেন, আমরা হয়তো কোথাও হয়তো টাকার জন্য বা ইয়ের জন্য বা আসার থেকেও টাকা নেবেন, ওনার রেজিস্ট্রেশন আছে, লাইসেন্স আছে, এগুলো আপনার না দেখলে এখন খামারে কেউ টাকা দিতে চায়, লোন আপনি করতে পারবেন। টাকা তো চায় না, আপনারা হয়তো রেজিস্ট্রেশন চান না, টাকাটা দেন, কিন্তু ব্যাংক থেকে কোনো টাকা নিতে হলে আপনাকে খামার রেজিস্ট্রেশন করতে হবে। খামার রেজিস্ট্রেশন করতে হলে তখন আমরা আমাদের যে কর্তৃপক্ষ আমরা খামারটা এভাবে রেজিস্ট্রেশন করি না। আপনি আসবেন, টাকা জমা দিবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে না। হ্যাঁ, এটা আমরা দেখবো, তদন্ত করবো, এটা আপনার যে জৈব নিরাপত্তা ঠিক আছে কিনা, খামারটা আপনাকে অর্গানাইজ করছেন কিনা, খামারের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা
এবং খামারটা এইখানে যে খামার বায়োসিকিউরিটি ঠিক আছে না, খামারে আদৌ কোনো কমপ্লেন থাকবে কিনা, পরবর্তী কোনো কমপ্লিকেশন হবে কিনা, জটিলতা হবে কিনা, এইসব দেখে যদি ওকে দেখি তখন আমরা রেজিস্ট্রেশন দিই। আমরা খামার যতই সুন্দর হোক, আপনার যদি বায়োসিকিউরিটি এবং বর্জ্য ব্যবস্থাপনা ভালো না থাকে, আমরা একটা রেজিস্ট্রেশন দেবো। তখন আপনি বলবেন আমার তো বলবে আছে, আপনি করবেন না, কিন্তু আমরা করবো। কারণ এটা এখন প্রধান শব্দ। এখন আমাদের বিদেশে আপনারা আমরা এখন অনেক পিছিয়ে আছি। বিদেশে একটা খামার পরিবেশ বান্ধব কিনা, পরিবেশ বান্ধব কিনা ওটা দেখেন। আপনি খামার থেকে মিথেন থেকে পরিবেশ দূষণ করবে কিনা, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িতে পরিবেশ করবে কিনা, এই সিকিউরিটি না থাকলে ওটার খামার পর্যায়ে খামার করতে পারবে না। তাহলে পরিবেশ বান্ধব খামার করতেই হলে আপনাকে শুধু ওই ঘর একটা করছেন, আছে আপনার সবকিছু আছে, গরু আছে, আপনার জায়গা আছে, শুধু এটাতে থাকলে হবে না। আপনার এই বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা ভালো আছে কিনা ওটাকে আপনি দেখতে হবে। এটা বিদেশে অলরেডি অনেক আগে 20-30 বছর আগে খামারে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্যটা আপনি কিভাবে কি করতেছে, এটা কি পরিবেশ দূষণ করতেছে, এটা কি কারো নামাতে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনি যদি আমার একটা ধান খেত আছে, ধান খেতে যদি ওষুধ চলে যেতে, আমার দাবি এটাও হবে না, এটাও হবে না। হ্যাঁ, এটার থেকে অনেক কিছু হতে পারে, অনেক সমস্যা হতে পারে। এর থেকে কম্পোস্ট হয়ে যায় মিথেন গ্যাস থেকে এটা আপনার কার্বন উৎপন্ন, কার্বন মানে পরিবেশে কার্বন মানে গ্রিন হাউস এফেক্টের দিকে চলে যায়, মানে এই বায়ু দূষিত করা, বায়ু গরম হয়ে যাবে এবং আপনার পরিবেশটাকে আপনার যে ব্যালেন্স থাকবে ওটা থাকবে না পরিবেশের। আপনাকে এটা কোনো না কোনোভাবে কার্বন মিশন, কার্বনটাই আমাদের পরিবেশের ক্ষতি করে। তখন আপনি কি করবেন, আপনাকে যেতে হবে যে এখানে এই কাজটা কি করা যায়, এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করে কিভাবে এটা থেকে বায়োগ্যাস প্ল্যান্ট করা মানে কি, এই খামারটা আমরা পরিবেশ বান্ধব, এই গ্যাস থেকে আপনি জ্বালানি সাশ্রয় করতেছেন, এটা আবার এই থেকে যে বাই প্রোডাক্টগুলো পাচ্ছেন, এটা যে আমরা প্রোডাক্ট, এটা একটা সার, কত উপকার। আপনাদের কারো বায়োগ্যাস আছে? কয়জনের আছে? 2 জনের। আর কারো চালু আছে? তাহলে এই জন্য এই আশা আপনাদেরকে বলতেছে যে আপনারা এই বায়োগ্যাস প্ল্যান্টের কি সুবিধা, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আপনি কি করতে পারবেন, এটা আপনাদের প্রসপেক্ট, আপনাদের ভ্যালু, এটা আপনার যদি খামারের সাথে বায়োগ্যাস প্ল্যান্টটাও যদি থাকে, এটা যদি প্রস্তাবিত থাকে, এটা খামারটাকে সমৃদ্ধ, খামারটা পরিবেশ বান্ধব। এখন আপনি খাবার ব্যবস্থাপনা করবেন, এখন খামারের যে কোনো খামারে একটা ঘর তৈরি করবেন না, খামার একটা বাসস্থান থাকতে হবে। এবং খামারের বাসস্থান কি ধরনের বাসস্থান করবে, একটা খামারের করতে হলে আপনার যে আমাদের যেটা মনে করি যে একটা করলাম, এই একটা ঘর আছে, এটা তো পরিত্যক্ত বিল্ডিং, এটার ভিতরে কিছু করবেন রাখে, অনেকেই করে। হ্যাঁ, একটা পরিত্যক্ত বিল্ডিং হলো, একটা ওয়াল করলাম, করে একটা করবেন রাখে, গরু তো এটা কি হবে। হ্যাঁ, কোনো রকম থাকলে খাইতে পাইলে গেছে, কিন্তু না, ওটা আপনার এই খামারটা আপনার স্বাস্থ্যসম্মত, খামারটা আপনার খোলামেলা, যত খোলামেলা থাকবে ততই খামারটা আপনার স্বাস্থ্যসম্মত। আর যতই আপনি ওয়াল দিবেন আর পর্দা দিবেন, এটা স্বাস্থ্যসম্মত। খামারের আপনার বাতাস একদিক থেকে অন্যদিকে যেতে হবে, সব বাতাস ফ্লো করতে হবে। আর যদি আপনি একেবারে ওয়াল সিস্টেম বেশি করতে হবে, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বিদেশে খামার দেখবেন খোলামেলা, তো প্রশস্ত খোলামেলা, গরু ঢুকে গরু আবার হাঁটে চলেও যেতে পারে, এবং গরু আবার আপনার খামার থেকে নিজের ইচ্ছায় আপনার পাঁচটার সাথে আবার আছে, আপনার চড়ানো জায়গা আছে, সেই চড়ানো জায়গাতেও চলে যায়। এবং খামারে দেখবেন যে সে যে জায়গায় থাকে সেই জায়গা তার বাদ ফ্লোরও নাই। এবং আপনি দেখবেন যে খামারের সামনে গরু খায়, গরুর সামনে কোনো মেনজারও নেই, তাহলে খানা দিতেছে, ফ্লোরে খানা দিতেছে, গরু খাচ্ছে। আর আপনারা হয়তো একটা উঁচু করে একটা পাত্র তৈরি করেন, সিমেন্ট দিয়া তাকে তো চেয়ার টেবিল দিয়ে তারে খাওয়াইতেছেন। হ্যাঁ, টেবিল দিয়েছে, চেয়ার দিয়ে দিয়েছেন, সে একটু করলেই খাওয়া, কিন্তু এটা একটা স্বাস্থ্যসম্মত না। গরুকে আপনাকে মাথা নিচু করে খাইতে হবে। গরু যেভাবে ঘাস খায় ওইভাবেই আপনার মাথা নিচু করে, আপনি যত চেয়ার টেবিল দিবেন ওটা স্বাস্থ্যসম্মত। তাহলে একটা খামার আপনি করবেন, খামার গরু থাকলো, গরুর সামনে যদি আপনি
যদি ফ্লোরের মধ্যে খানা দেন তা তো আরোই ভালো। বিদেশের আপনার খাদ্যগুলো অটোমেটিক খাদ্য তৈরি হয়, একটা টোটাল মিক্সটেশন আসে, এরকম এইভাবে আসে, আস্তে আস্তে দিয়ে দেয়, গরু খায়। আর আমরা একটা বড় একটা করি, তারপর কোনো সময় একটা গর্ত করি, কোনো সময় কোনা করি, কোনো সময় এটা করি সেটা করি, বিভিন্ন ভ্যারাইটিস একটা করি। তারপর একটা আপনার ওয়াল থাকে, গরু এখানে লাগে, গরু এটা ঘষা খায়, এই জায়গায় গরু ক্ষত হয়, ক্ষত হয়ে এইসব জায়গাতে অনেকের ফুজ পোড়া অনেক কিছু হয়ে থাকে। আবার বাছুরটারও আমরা এরকম একটা বড় একটা পাত্রের মধ্যে দিয়ে আসি। এটা আপনার স্বাস্থ্যসম্মত। আপনি যত খোলামেলা, যত ইকুইপমেন্ট কম, ততই আমি স্বাস্থ্যসম্মত। তাহলে উত্তম, আমি জানি, আপনি বলছেন আমি তো জানি, গরুর জন্য একটা ম্যানজার দিয়েছি, ফ্লোর দিয়েছি, উঁচু করে 4টা ইট দিয়ে একটা ফ্লোর করছি, তারপর একটা উঁচু করিয়া করে আপনার একটা পাত্র করছি, ম্যানজার করছি, এবং খুবই এটা আছে ধুই। এটা তো আপনি তো আগেই জানতেন, কিন্তু আপনি এখন উত্তম চর্চা করবেন। উত্তম চর্চা করবেন আমার এটা একটা নিচু, আমি এটা রাখলামই না, শেষ। অনেকে দেখবেন কিছুই নাই, গরু খায়, গরুর একটা পাত্র দিয়ে দিছে, ঘাস টাস খায়, একটা পানির পাত্র দিয়ে দিছে, ভুসি টুসি খাইলো, পানি খাইলো, শেষ। গরুর খাওয়ার এক মধ্যে একটা সার্টেন টাইমে গরুটা খাওয়া শেষ হলো, তারপর গরু আবার চড়াইতে গেল, ঘাস টাস খাই, বিভিন্ন ধরনের ঘাস খাই। আমাদের ঘাস না দিতেন, চড়াইতেন না, আপনার আমি ঘাস খাইতে নেবেন। এটা একটা উত্তম চর্চার দিকে যতই যাবেন ততই আপনার ভালো হবে গরুর খামার। আর সেখানের সেই বুড়াবুড়ির নিয়মের এখন ওই দিন নেই। এখন আবার আপনি খামার করবেন, খামার উচ্চতা কী হবে? এখন খামারের আপনার বিভিন্ন ধরনের আপনি শেড হতে পারে। আপনি একতলা শেড করেন, দোতলা শেড করেন, দেখা গেল যে শেডগুলো আপনার নিচু, আপনি একটা ভালো ফ্রিজিয়ান গরু, এটা এই ঘরটা গরম হয়ে যায়, শেড নিচু কাপড়, শেডটা দিচ্ছেন টিনে, তারপরে এটা এত নিচু যে ওটা গরমকালে যে ফ্রিজিয়ান গরুগুলো হাঁপাইতে থাকে, তারপরে এদেরকে পানি মারা, আবার বেশি পানি মারতে খুলে ঠান্ডা লাগে, এগুলো সেগুলোর দাম। বেশি পানি মারলে গরুরে গোসল করাইলে ঠান্ডা লাগবে। আপনি গোসল শীতকাল প্রতিদিনই করেন, কিন্তু গরুর বেলায় করেন যে 2-1 দিন পরে করলেই হতো, ঠিক ঠান্ডা লাগতে পারে, এরকম একটা কথা আছে না। এইসব গরুর গোসল ডেলি করেন, আপনি যেরকম গোসল করেন গরুরও গোসল করেন, এটা উত্তম চর্চা। আপনি বলবেন যে না খুব শীত দরকার, একটু পর্দা দিই, একটু ভালো আছে, শীত টিত না লাগে, কিন্তু আপনি কিন্তু শীতে ঠিকই করতেছেন পর্দা না দিয়ে। কিন্তু গরুর বেলায় আপনি কত শর্ত দিতেন, এটা যতই করবেন গরুর রোগ বাড়ায় তত। সকালে উঠছেন, কোনো পর্দা নেই, খুলে দেবেন সব, দুয়ার করে, যদি আপনি খুব বেশি শীত করে একটা পর্দা দিলেন, সব উঠে দিবেন। এবং আপনার সার্টেন টাইমে আপনাকে গরুকে গোসল করাইতে হবে। গোসলে গরুকে ঠান্ডা লাগে না, এটা গরু ফ্রেশ হয়, গরুর চামড়া, গরুর গায়ে নাঠালে এগুলো সব চলে যায়, এবং গরুটা আপনার রুচি থাকে। গরুটারে গোসল করতে ছটফট করে, তো হজম টজম সহায়তা করে, এতে গরুর রুচিও ভালো। দেখবেন আপনি দুপুরে যদি ভাত দেন, আপনি যদি গোসল না করেন, আমাদের ভাত খাওয়াটা হচ্ছে না, রুচি আসছে ভালো লাগে, কিন্তু তোর গোসল করার খিদাটা ভালো লাগে, ঠিক না? এটা একটা মানে আপনার যে আপনি ফ্রেশ হয়েছেন, আপনি একটু লড়াচড়া করছেন, আপনি কিন্তু দুপুরে খাওয়াটা খাচ্ছেন, যদি গোসল না দেবেন, টায়ার্ড হয়ে গেছেন, ভাতটা দিয়ে দেন, আপনার ভালো রুচি আসবে। এটা গরুর ক্ষেত্রে সেম। আপনি 12টার পরে গোসল করাই দিলে, তারপর বিকেলে আবার খানা টানা দিলে দেখবেন যে ভালো খাইলো, তার খানাগুলো তার রুচি আসলো, খানাগুলো তার হজম হইলো, আর আগেরগুলো যে এগুলো কিছু লড়াচড়া করাতে দেয়, তার কিছু পায়খানা প্রস্রাব হইলো, পেটটা খালি। কিন্তু আপনি যদি আপনি বলছেন আমি তো গোসল বাদে তো এই 7 দিন শীতকালে কোনো সমস্যা নেই, গরমকালেও অনেকে, কিন্তু এক বুড়া মানুষ 70 বছর বয়স, সেও গোসল করলে 7 দিন, কিন্তু সে ঠিকই গোসল করে ফেলাইছে। আপনি গোসল করে ফেলাইছেন, গরু গোসল করলে ঠান্ডা লাগবে, আপনার ঠান্ডা লাগে না, তো গরু তো এটা শরীরের কম। আমি না, আপনি ঠিক মতন আপনাকে গোসল করাইতে হবে, এবং আপনার এই গোসলের সাথে সাথে আপনাকে গরুকে পরবর্তী খানাটা দিতে হবে। এগুলো আপনার উত্তম চর্চা, ম্যানেজমেন্টের একটা উত্তম চর্চা করতে হবে আপনি আগের দিনের এখন। এখন কোনো গরু আছে, আমাদের গরু কী অবস্থা, কোনো সময় গরুগুলা খাওয়া দাওয়া কম হয়, গরু দুর্বল, হাড্ডি সার, সার হয়তো এগুলো, কিন্তু তারপরে আপনি এই গোসল করার পর যদি আপনি রোদ থাকে, গরুদের যদি রোদে বাঁধেন, কোথাও যদি বাঁধেন, ইয়েতে বাঁধেন, এই রোদগুলো পাই,
রোদগুলো পাইলে গরুর গায়ে আপনার ভিটামিন সিনথেসিস, এবং এই রোদের লাগে গরুর পুষ্টিরও একটা সম্পর্ক আছে, নিউট্রিশনের সম্পর্ক। সবার রোদের লাগে একটা আপনার ভিটামিন ডিটা গরুর খুবই দরকার। এটা আপনার রোদের যদি ইয়ে না লাগে তাহলে এটা সিনথেসিস হয় না। আপনার ঘাস টাস থেকে এগুলো ভিটামিন কিন্তু ভিটামিন ডি আমাদের দরকার। আপনি হুট করে এডি টেডি মারেন যে ডি এগুলো মান কিন্তু কী জন্য মানে ডি তো আছে রোদের মধ্যে, রোদের লাগে আপনার সম্পর্ক আসলে শরীরে ভিটামিন ডি তৈরি করবে। কিন্তু আপনি গরুর তো রোদও বাঁধেন, কিন্তু বাঁধলে জায়গা তো না, কী করবেন জায়গা না। তারপরে আপনার এই শীতকালে যদি একটু রোদে বাঁধেন তাহলে গরুটার স্বাস্থ্য ভালো থাকে, গরুর স্বাস্থ্য ইয়ে থাকে, গরু একটু ফ্রেশ হয়, এবং গরুর যে শরীরটাকে একটু আপনার ইয়ে হলো চন্মনে হলো রোদের লাগে। রোদ একটা শক্তি, রোদ একটা শক্তি, এই যে রোদের এটা শক্তি, এটা আমাদের সবারই দরকার আছে। হ্যাঁ, সবারই দরকার আছে যে এইটা যদি আমাদের যদি গরুরও আপনার দেন তাহলে গরুর এটা ভালো একটা স্বাস্থ্যটা ভালো থাকে। তারপরে আপনি তারপরে আবার তাকে খাওয়া দিলেন, খাওয়ার ব্যাপারেও আপনাকে সচেতন থাকতে হবে। আমরা খাওয়ার ব্যাপারে আমরা অনেক সময় সচেতন থাকি, আমরা ফুড হ্যাবিটটা গরু ভালো দেয় না। আমরা মনে করি যে গরুরে আমরা খোল ভুসি দিয়ে দিলেই হয়, খাক সারাদিনে খাক, খাইতে রাত 8টা 9টা পর্যন্ত খাক, সমস্যা নেই, খাইনি 8টা 9টা পর্যন্ত খাবার নেই, খাবার 8টা 9টা পর্যন্ত গরু খাবার দেন। গরুর খাওয়াটা আপনার পার ডে শেষ করবেন, রাতে খাবার গরু হজম করবে গরু। আপনি তো রাতে তো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইবেন, আমরা তো হজম করবো। গরু রেস্ট সারাক্ষণ যদি খায় আবার সকালে উঠে আবার খানা দেন তাহলে লাভ হইল কি? খাইতে একসময় তার শরীরের এগুলো হজম হবে না, এগুলো তার চলে যাবে, এগুলো আপনার এগুলো অপচয় হচ্ছে। গরুর আপনার এই গরুকে আপনাকে এই গাভী পালেন, এটা দুধের গাভী, এটা মোটা তাজা, এটার আপনার যে খাদ্যটা আপনাকে ফিক্সড করে বানাইতে হবে। সে আজকে 10 কেজি বা 5 কেজি ভুসি খাবে, দানাদার খাদ্য, এত কেজি খড় খাবে, এত কেজি তার এই খাদ্যটা তাকে 2 ভাগে বা 3 ভাগে যেইভাবে দেন আপনাকে তার সন্ধ্যা তার খানা শেষ করবে। তার এই খানাগুলো সে আবার হজম করার জন্য সেগুলো নিয়ে আসে, কিন্তু একসাথে সব কিছু গিলা পাবে। তার খানা দিলে সে খেতেই থাকবে, কিন্তু পরবর্তীতে এগুলো সে আয়না আবার জাবর কাটবে হজমের জন্য। এই সময়টা তাকে দিতে হবে, এই সময়টাকে রেস্ট পিরিয়ড দিতে হবে। এটা সে রাত্রে বসে সে 6-7 ঘন্টার মধ্যে এগুলো তাকে ইয়ে করবে। আপনার যদি রাত 8টা 9টা পর্যন্ত খানা দিতেই থাকেন খদে, এখন গরু খাওয়াটা শেষ হয় না কেন? গরু খাওয়াটা শেষ হয় না, যেন আমি যে খড়গুলো দেন খড়গুলো কেটে দেন, গোটা খাওয়া এইখানে চাবাইতে তার চলে যায়, তার দিনগুলো চলে যায়। গরুকে আপনার খড় কেটে দিতে হবে, খড় কেটে আপনাকে দিবেন, এটাকে পানি মেরে ভিজিয়ে দিতে হবে। আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি যেটাই হোক, 2-3 ইঞ্চি হলো বেটা, কুচু করে কাটে দেবেন। তারপর এই গরু যদি পার ডে 2 কেজি খড় খায় বা 1 কেজি 2 কেজি খড় খায়, কাঁচাঘাট যদি 15 কেজি খায়, হ্যাঁ, খোল ভুসির দরকার হলে 5 কেজি, সব তার আজকের দিনের খানা। আপনার যখন খানা চাল এতটুকু, ডাল এতটুকু, হ্যাঁ, এতটুকু, আর বেশি খাইতে পারবেন, আর বেশি যদি রাত 9টা পর্যন্ত 10টা আমরা রাত 9টা 10টাতে খাইতেই থাকবে, কিন্তু কন্টিনিউস খাইতেই থাকে। আমরা তো একটু রেস্ট নিই, দেখবেন যে রাত্রে আপনারা শান্তিতে হয়ে যাবে। আপনার দেখেন, আপনি চাল যে ভাতটা দেয়, ভাতটা যদি একটু চাল থাকে তাহলে কি অবস্থা হবে? যে পরিমাণ খানাটা খাবেন ভাতটা, এই পরিমাণ খাইতে পারবেন। ওই চাল চাবাইতে চালওয়ালা ভাত সিদ্ধ হয় না, কোনো না কোনো কারণে কারেন্ট ছিল না বা ঘরে হইতেই পারে, ওই দিন আপনার খানাটা শেষ। হয়তো আপনার এটা হয়ে গেছে, কিন্তু এটা আপনার এই যে পরিমাণ ভাতটা খেয়ে গেলে, এই চাল চাবাইতে যে এনার্জি, চালওয়ালা ভাত যে এনার্জি, ওই এনার্জি আপনি খাওয়ার থেকে পাই না। আপনি গরুটার গোটা খড় দিলে, লম্বা খড়টা এনে দিয়ে দিলে, সেটাকে চাবাইতে এটাকে ইয়ে করতে আনতে তার ওই যে তার পার ডে যে খাদ্যটা ফিক্সড আছে সেইটা তাতে কী হবে? এগুলো হবে না। গরুকে যত খাদ্যটা আপনাকে সহজে যে খাইতে হবে তাদেরটা সহজ হবে, আমরা কুচি করে দিলেন, খড় কুচি করে দিলেন, ঘাস কিছু কাটে দিলেন। ওই জন্য মেশিন দেখা আমাকে, মেশিন কি জন্য বড় খামার মেশিন লাগে,
আর বিদেশে তো দেখবেন তো সব একটা গুঁড়ার মতো হয়ে যায়, একটা পাউডারের মতো, দেখছেন? এইভাবে দিতেছে, কি দরকার আছে? ওই হেরাও তো একটু ইয়েতে কইরা আপনার একটা গড়িতে কইরা একটা খড় এটা এইভাবে ঢালতে পারছে, যা খা খা খাইতে থাক, এত কষ্ট করার দরকার আছে? এত মেশিনের দরকার আছে? হ্যাঁ? আগের দিনের দেখেন না গ্রামে, আমরা তো গ্রামে বলতে আছি, এরকম একটা কাঠের একটা কাশি এইভাবে আমিও কাটছি, এভাবে কাইটা 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 একটা টুকরি আছে, টুকরির মধ্যে ফালাইয়া একটু পানি টানি মাইরা দিতাম, পানি মাইরা দিয়ে দেখছি আগে পুরো ঠিকই দেখি। কিন্তু এখনকার দেখতেছি সময় নেই, সবাই ডিজিটাল হয়ে গেছে। এই খড় আইনা দেয়, খড় পাত্রের মধ্যে কতগুলা গোটা গোটা খড়, তারপরে বালতির মধ্যে আনে একটু পানি, পানির মধ্যে খই ভুসি দিয়ে একটা ডাইল বানায়, হ্যাঁ ডাইল বানাইয়া খাওয়াইতেছে। আপনি খান কি না? আপনি খান কি? আগে ভাত খান, তারপর ডাইল খান, তারপর মাছ খান, নাকি মাটি খান? মাটি। গরুর ক্ষেত্রে আপনি খড় একটা দিলেন, তারপরে আবার পানির মধ্যে ডাইল ডাইল সব খুশি খুশি আপনি ইয়ে করে ডাল বানায় দিয়ে দিলেন, তাহলে এটা এটা তার খড়, খড় কেটে দিলেন। আপনি পানিটা কিন্তু ফ্রেশ পানি খান, পানির মধ্যে কিন্তু ডাল দিয়ে খান, খান সাদা পানির লাগে যদি কেউ একটু স্যালাইন মিশিয়ে খান, খাইবেন? আপনারা যদি ভাত খাওয়ার পরে যদি কই আপনি পানি খাই না, আপনি ডাবের পানিই খাইবেন যে সারাদিন, তাও আপনি পাবেন না, লিখতে পারবেন, আপনার শরীরের প্রবলেম শুরু। ডাবের পানি তো ভালো, কিন্তু আপনার মেটাবলিজমের আপনি ডানে কি শুনছেন, আপনাকে সাদা পানি, হ্যাঁ হ্যাঁ আপনাকে সাদা পানি খাইতেই হবে। তো গরুর বেলা আপনি সাদা পানি দেন না, শুধু আপনি একটা পাতের মধ্যে ডাইল বানিয়ে দিয়ে দেন সব কিছু, আর ওটা গোটা খড় দিয়ে দেন। এটা সিস্টেম, এটা উত্তম চর্চা। আপনি পালছেন, হয়তো পালছেন, আর এটা কি করে, কত পালে আইলাম, কত কিলো। আর আমি তো হাল চাষ করা জানি, নাঙ্গল করা জানি। আমি তো ক্লাস 6-7 গ্রামে ছিলাম, এবং ধান নিয়ে খোলাতে ধান দিয়ে ধান শুকাইতাম, ধানগুলো আনতাম আমার কাকার আনতাম, এদিক ওদিক হইলে অবস্থা শেষ। তারপর স্কুলে যেতাম, গরু গিয়ে কাটে আমরা তো দেখছি যে ঠিকই একটা কাঠের মধ্যে একটা কাছে নিয়ে থাকতো, সবাই কেটে 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 তুলতো, গরুগুলো দিত, তারপর এটার মধ্যে খড় ভুসি ছিটাই দিত, মাইকা দিত, গরুগুলা নুডলসের মতো নিয়ে থাকতো, তাড়াতাড়ি খাওয়া শেষ। একটা ছটা, এই ছটার পরে একটু নিয়ে গরু আসল তো সিকিউরিটি ঘর, গরু তো বাইরে থাকে, পরে সিকিউরিটি ঘর নিয়ে যায়, কারণ চোরের টোর ব্যাপার আছে, এটা তাড়াতাড়ি রাখতে পারে। ছটার পরে তো গরু বাইরেই, সন্ধ্যা হয়ে গেছে, আমিও বাসায় ঢুকছি, গরুর বাসায় গরু ঢুকে গেছে, গরু এতক্ষণ বাইরে খাওয়া দাওয়া করছে, এখন গরু ঘর 8টা-9টা পর্যন্ত হয় না, গরু তো ভালো প্রোডাকশন দিচ্ছে। আপনাদের এখন ওই ডিজিটাল হইতে হইতে মোবাইল হইতে তো আপনি সময় নেই, ওটা সময় নেই, এটা সময় নেই, ওটা এখন ওটা ডিজিটালতে এই কর ওই কর, ও এনে দিতেছে করতে করতে দেখা গেল যে গরুর যে আপনার যে প্রপার ফিডিংটা আপনার হচ্ছে। আপনি খড় কেটে দিবেন, খড়গুলো ভিজিয়ে দিবেন, পানি মেরে দিবেন, পানি কি এটা পানি সমুদ্র করে দিবেন, খড়টা শুধু ভিজার জন্য, নরম করার জন্য, যেন গরু সহজে চাবাই হজম করতে পারে। এটার মধ্যে আপনি যে 10 কেজি দানাদার খাইছে বা 5 কেজি দানাদার খাইতেছে, মিক্সচার করছেন, গমের ভুসি, চালের গুঁড়া, ডালের ভুসি, খোল, লবণ, ভালো লবণ, আয়োডাইজ লবণ, অন্য লবণ, আয়োডিন লবণ, ওটা একটু দাম কত, যা আয়োডিন লবণ না দিতে পারলে অন্য লবণ দিলে ভালো, একটু লবণ দিবেন। এগুলো এটা আপনার খড়ের মধ্যে তার পরিমাণ এইভাবে ছিটে মেখা দিবেন। তারপরে এই পর্যায়ে একটা পর্যায়ে তার খানা দিচ্ছেন, তারপরে যদি আপনি একটা খানা খাই শেষ করে ফেলে তার দিয়েতে সেখানে পানি ঢেলে দিবেন, বেশ সাদা ঠিক আছে, সাদা একটা বালতিতে সাদা, ওই তো এটা উত্তম চর্চা না, আমি আগে অনেক করছি, সারা এখন কি আমরা শিখি উত্তম চর্চা করে। আপনি বিদেশে দেখেন, আপনি একটা ইউটিউবে সার্চ করে আসেন, দেখেন কোথাও গরুকে খুশি খাওয়াইছে কি, পাইলেন কি? বিদেশ যারা করছেন, যারা খামারে ছিলেন, পাত্রের মধ্যে খুশখুশে ডাল বানায় খাবার তো আপনি কেন ব্যান্ডেডে থাকেন? কেন ব্যান্ডেডে থাকেন? আপনি খাবার পানি, হয়তো আপনি ভাতের মার আছে, ভাতের ভাত তো খাওয়াতে না পারবেন না, খাওয়াইলেন আপনি। এটা হলো সাদা পানি না খাওয়াইলে ওই হজম হবে না, শারীরিক কাজ হবে না। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, আপনি স্যালাইন খান, ওর স্যালাইন খাইয়ে সারাদিন খান, টিকবেন, বাদ দেন, ডাবের পানি খাই, ভাত খাইবেন আর প্রতিবার ডাবের পানি খাই, টিকবে না, শরীরে অনেক সময় আপনি মেটাবলিজমের দিকে
তাহলে তো এই কলের পানি, এই টিউবওয়েল, এই পানি, অসমোসিস, ফিল্টার, হ্যান ত্যান, কত কি আয়োজন থাকতো না। এত বড় পানি দিয়ে আপনার পানি, বিশুদ্ধ পানি, হ্যাঁ এটা করো সেটা কেউ থাকতো না। কি দরকার? হ্যাঁ কারো তো গ্রামে আছে ডাবের পানি খান, আমার ডাব তো না। কিন্তু ওই আপনাকে যে খাদ্যটাকে হজম করার জন্য, এটাকে মেটাবলিজম শেষ পর্যায়ে নেওয়ার জন্য, এটা যে পুষ্টিটা প্রতিটা রন্ধে রন্ধে নেওয়ার জন্য আপনার সাদা পানি আর অল্টারনেটিভ নেই। আমরা তো ভিতরে যায় পানির সাথে মিশে যায়, কিন্তু ওই আপনি ডাল মিশাইয়া ওই পানির মধ্যে ডাল দিয়ে আপনি লাচ্ছি বানিয়ে খাওয়ানো আর সাদা পানি খাওয়ানো পার্থক্য। আপনি 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 নিজে না খাইয়েই থাকেন, শুধু ভাত খাবেন আর ডাল যে ডালের ভিতরে পানিটা আছে, পানিটা নিয়ে সারাদিন খাবেন। আপনার বডি, আপনার বডি সারা